নার্সিং শুধুমাত্র চিকিৎসার অংশ নয়, এটি মানবতার সবচেয়ে মমতাময় প্রকাশ। বর্তমান সময়ে বিশ্ব চিকিৎসা ব্যবস্থা যেখানে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেখানে নার্সরা প্রমাণ করে দিয়েছেন যে মানবিক স্পর্শের বিকল্প কিছু হতে পারে না। একজন নার্স তার সেবা, সাহস এবং সহানুভূতি নিয়ে একজন রোগীর পাশে সবসময় দাঁড়িয়ে থাকেন। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমাদের আলোচনায় আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে আমাদের মাঝে পেয়েছি, ডক্টর দেবী চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ। নমস্কার ম্যাডাম, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার, এবং আমি বিটিভি পর্দায় সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে ধন্যবাদ। এবং আমাদের শারদীয়া দুর্গোৎসব গেল, এর মধ্যে তার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আলোচনায়। প্রথমেই জানবো যে একজন নার্সের কি কি গুণাবলী থাকা দরকার, বা একজন নার্স তৈরি করার ক্ষেত্রে তার কোন কোন গুণগুলোকে ডেভেলপ করার জন্য কাজ করা হয়? হ্যাঁ, আমরা যদি দেখি যে একজন নার্স, প্রথমে যেহেতু আপনি বলেছেন যে আমাদের মানবতা স্পর্শ সেগুলি দরকার, তো একজন সত্যিকারের যদি দক্ষ নার্স হতে হয়, তাকে হতে হবে, সে সবসময় ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে। তারপর দেখুন ওর মধ্যে সিনসিয়ারিটি থাকতে হবে, পাংচুয়ালিটি, অনেস্টি থাকতে হবে। কারণ আমরা একজন রোগীর, একজন মানুষের, নট রোগী বলবো আমি, মানুষের জীবন নিয়ে কাজ করছি, সেখানে আমাদের সততাটা খুবই দরকার। সততা থাকতে হবে, তাকে যথেষ্ট জ্ঞান সম্পন্ন হতে হবে। সেটা নয় যে আমি আগে পড়াশোনার সময় যেটা শিখেছিলাম সেটা নয়, আমাকে আপ টু ডেট নলেজটা আপ টু ডেট থাকতে হবে। এখন বর্তমানে যা সময়ের সঙ্গে সঙ্গে যা পরিবর্তন হচ্ছে সেটাকে তাকে ওয়াকিবহাল হতে হবে, তাকে খুব স্কিল হতে হবে। দেখুন, আমাদের নার্সের মধ্যে আছে তিনটা আমাদের জিনিসকে মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের মানে মস্তিষ্ক, ব্রেনটাকে, হেডটাকে ঠিক রাখতে হবে, যেটাকে আমার নলেজ থাকবে মাথার মধ্যে। তারপরে আমাদের হ্যান্ডকে, হাতকে ঠিক রাখতে হবে। হাতটা ঠিক রাখা মানে কি, আমাদের স্কিল হতে হবে। যে কাজটা আমি করব সেটাতে কিন্তু আমার এক্সপার্ট হতে হবে, না হলে আমি সেই সঠিকভাবে আমি রোগীকে পরিচর্যা করা, যে রোগীর সেবা করা, রোগীর পরে যেটা আমি অ্যাপ্লাই করব সেটা আমার যদি আমি স্কিলড না হই, আমি জানা একটা জিনিস, স্কিল হওয়া আরেকটা জিনিস, স্কিল হতে হবে। তার জন্য বলেছে হ্যান্ড। আরেকটা হচ্ছে আমাদের হার্ট, তিনটা এইচ বলেছে। তো হার্ট মানে কি, সেটাকে আমাকে, আমার সেই ফিলিংসটা থাকতে হবে যে আজকে সেই রোগী হয়তো আমি যখন আসে আমি তাকে চিনি না, জানি না, কিন্তু সেই জায়গাটাকে আমার ধরে নিতে হবে, ও আমার একজন ঘরের মানুষ। ও হয়তো বয়স অনুযায়ী তাকে আমি মা হিসাবে নিতে পারি, বাবা হিসাবে নিতে পারি, আমার ভাই বোন হিসাবে নিতে পারি। তো সেই হিসাবে যদি আমরা হার্ট থেকে ফিলিংটা করি, সেই গুণাবলী যদি থাকে একজনের নার্সের কাছে, তাহলেই ডেফিনেটলি সে, বলবো যে সত্যিকারেরই সে একজন দক্ষ নার্স হয়েছে। ঠিক। অতীতে নার্সদের ভূমিকা আর বর্তমান সময়ে নার্সদের ভূমিকা, এই দুটোতে যদি আমরা তুলনামূলক আলোচনা করি তবে কি বলবেন? অতীতে বলে নার্সিং কথাটা যেটা, সেটা কিন্তু অনেক আগে, এবং সবাই জানেন যে আমাদের যে নার্সিং পরিষেবা, আমাদের সেই মডার্ন নার্সিং এর যে প্রতিষ্ঠাতা, উনি হলেন সেই মহিষী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে আমরা যদি দেখি, উনি প্রথম শুরু করেছিলেন নার্সিংটাকে একটা প্রফেশন হিসাবে দিয়েছিলেন। উনি একজন বিখ্যাত ধনী পরিবারে জন্মগ্রহণ করার পরেও নার্সিং এসেছেন। তো সেখান থেকে উনি ক্রিমিয়ান যুদ্ধে অনেক সৈনিকদের পরিষেবা দিয়েছেন, দেখিয়েছেন যে কেন নার্সিংটা দরকার। শুধু যে আমরা রুগীকে যদি ওষুধ দিই তাহলেই হবে না, রুগীকে নার্সিং পরিষেবাটা দিতে হবে। সেই থেকে যেটা শুরু হয়েছিল, তো এইভাবে করে তারপর আমাদের ইন্ডিয়াতে নার্সিং স্কুল উনি প্রথম স্টার্ট করেছিলেন। তারপর আমাদের ইন্ডিয়াতে শুরু হলো, নার্সিং স্কুল স্টার্ট হলো। ধীরে ধীরে মানে আমাদের যে এখন বর্তমানে নার্সিং এ যেটা আছে, পিএইচডি পর্যন্ত করা যাচ্ছে নার্সিং এ। তো এইগুলো এসছে। তো তখনকার দিনে হয়তো সেই ডিগ্রি বলুন বা ডিপ্লোমা ইন নার্সিং বলুন, যেটা আমরা জেনারেল নার্সিং, মিডওয়াইফারি, সেইগুলো ছিল না। কিন্তু সেইগুলির সঙ্গে এখনকার দিনে এখন অনেক
পরিবর্তন এসেছে, কিন্তু বেসিক জিনিসটা তো আমাদের সেম। আমাদের যেটা লক্ষ্য ছিল, আগেও ছিল, যে আমরা একটা রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে বাড়ি পাঠানো, এখনো কিন্তু উদ্দেশ্যটা সেম। কিন্তু যেহেতু বিজ্ঞানের পরিবর্তন হচ্ছে, বিজ্ঞান অনেক উন্নতি হচ্ছে, এখন অনেক ডিজিটালাইজ হয়ে গেছে, অনেক কিছু আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি, তো সেগুলো দিয়ে এখন যে নার্সিং প্রশিক্ষণ হচ্ছে সেটার সঙ্গে আগের কিন্তু এই জিনিসটাতে টেকনোলজিক্যাল জিনিসটা চেঞ্জ হয়েছে। সঙ্গে সঙ্গে অনেক ডায়াগনস্টিক প্রসিডিউর আসছে, অনেক নতুন ট্রিটমেন্ট ফেসিলিটিস গুলো আসছে, তো সেগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু বেসিক বিষয়টা সেই সেবার বিষয়টা, সেবা দেওয়া একটা রোগীকে আমাদের, আমি যেটা বললাম, তাকে আমি আমার ঘরের মানুষ হিসাবে, একজন সামাজিক, একজন হিউম্যান বিং হিসেবে চিন্তা করে তাকে যে পরিষেবা দেওয়ার মানসিকতাটা, সেটা কিন্তু সবার মধ্যে একই রয়ে গেছে। এই যে আপনি যে বললেন যে যে শিক্ষা বা প্রশিক্ষণের মধ্যে যে পরিবর্তন হয়েছে, সেই আগের সাথে যদি বর্তমান সময়ের আমরা তুলনা করি আর কি, তাহলে সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে দেখুন, আগে যেটা ছিল আমাদের কিন্তু যে প্রজেক্টর বলুন, ল্যাপটপ বলুন, সেগুলো ছিল না। হ্যাঁ, এখন আমরা তারপর ডিস্টেন্স এডুকেশন করার সুবিধাগুলো ছিল না। আগে ছিল আমাদের ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার ছিল। আর আমাদের যে নার্সিং প্রশিক্ষণের জন্য আমাদের কিছু মেনিকুইন থাকে, যেগুলোর মধ্যে আমরা স্টুডেন্টদেরকে হসপিটাল পাঠানোর আগে শেখাই, তো সেগুলো এখন কিন্তু পরিবর্তন হয়েছে। সেগুলো এখন আমরা অনেক সিগন্যাল দেখতে পারি ওদের মধ্যে দিয়ে, মানে অ্যাপ্লাই করলে বোঝা যাবে এটা সঠিক হচ্ছে কি হচ্ছে না। তো প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সেগুলিতে অনেক পরিবর্তন এসে গেছে। আগে আমাদের যেরকম ছিল ডামি বা ম্যানিকুইন বলেন, এখন কিন্তু অনেক অ্যাডভান্সড। হ্যাঁ, যেমন আপনি সাধারণ যদি আমরা বলি সিপিআর দেওয়া, একটা হঠাৎ করে কেউ হলো, এখন আপনি সিপিআর দিয়ে বুঝতে পারবেন ওইটার ম্যানিকুইনটার উপরে যেটা সঠিক হয়েছে কিনা, তাহলে সে কিন্তু হাসপাতালে গিয়ে চট করে মানুষের উপরে দিতে পারছে। আগে সেগুলো ছিল না। তো প্রশিক্ষণের ক্ষেত্রে এখন অনেক আমাদের ডিস্টেন্স এডুকেশনের সুবিধা আছে, ডিস্টেন্সে করতে পারছে। তারপরে ধরেন এখন নতুন নতুন অনেক কিছু কোর্স এসে গেছে, যেগুলো হচ্ছে, যেটা আমি বললাম, এখন পিএইচডি এসে গেছে নার্সিং এ। আগে আমরা ভাবতেই পারতাম যে ত্রিপুরা তো পিএইচডি নার্সিং, মাস্টার ডিগ্রি নার্সিং হবে, এখন আমাদের এখানে মাস্টার ডিগ্রি কোর্স হচ্ছে। তো অনেক কিছু মানে ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে অতীতের সঙ্গে এখন। এই যে মানে নার্সদের যে সেবার বিষয়টা, সেটা কি বর্তমান সময়েও শুধু হাসপাতালেই সীমাবদ্ধ, না এর বাইরেও তার পরিধি বিস্তৃত হয়েছে? না, দেখুন, শুধু একজন নার্স শুধু হাসপাতালে রোগীর সেবা দেবে সেটা কিন্তু নেই। এখন পরিষেবাটা অনেক এক্সটেন্ড হয়েছে, বলবো এক্সটেন্ড হয়েছে, এক্সপ্যান্ড হয়েছে। একজন নার্স যখন সে রেজিস্টার করে নেয় জিএনএম, বেসিকটা জিএনএম করার পরে, বা ধরুন তারপরে সে কিন্তু বিভিন্ন লেভেলে কাজ করতে পারে। বা এরপরে যদি সে ডিগ্রি করে নিল বিএসসি নার্সিং, আবার ধরুন পোস্ট বেসিক বিএসসি নার্সিং, সেটা হলো ডিগ্রি কোর্স করার পরে সে 3টা জায়গাতেই কাজ করতে পারে। হসপিটাল সাইডে করতে পারে, যেটা আমরা বলি নার্সিং সার্ভিস সেকশন, সে এডুকেশনেও আসতে পারে, আবার সে কমিউনিটি লেভেলও যেতে পারে। যেমন কমিউনিটি লেভেলে আমাদের বিভিন্ন কমিউনিটি হেলথ সেন্টার আছে, সেখানে পাবলিক হেলথ নার্স হিসেবে কাজ করতে পারে। ডাইরেক্টলি সে বিভিন্ন পাবলিক হেলথের যে স্কিম বা পাবলিক হেলথ ফেসিলিটিস, ওখানে সে একজন নার্স হিসেবে কাজ করতে পারে। এছাড়াও ধরুন হসপিটালের বাইরে আজকালকার দিনে তো এখন নার্সিং এর অনেক স্কোপই আছে। একজন নার্স প্র্যাকটিশনার বিভিন্ন কোর্স আছে, সে বিভিন্ন জায়গাতে, আমাদের ইন্ডিয়া তো আছে, অ্যাব্রোডে তো আছে, বিভিন্ন জায়গাতে সে মানে অ্যাবসেন্স অফ ডক্টর সে সবকিছুই করতে পারবে। শুধু লিমিটেশন, যেমন মিডওয়াইফারি যারা ডেলিভারি করানো, বা মাদার, প্রেগনেন্ট মাদার সবকিছু ঠিক আছে কিনা এক্সামিন করা, নর্মাল হবে কিনা, নাকি ওকে সিজারিয়ান করতে, এগুলি সব কিন্তু ওরা করতে পারছে। তো সেগুলি মানে হাসপাতালের মধ্যে যে সীমাবদ্ধ থাকবে তা নয়, কিন্তু মানে সেবার পরিধিটা দিন দিন বিস্তৃত হচ্ছে। আবার আপনি কি বিএসসি নার্সিং করে অন্য দিকেও চলে যাচ্ছে, ধরুন আপনি কম্পিটিটিভ এক্সাম দিয়ে ওরা কিন্তু আবার অনেক উপরের লেভেলেও যাচ্ছে। তোমার পরিধিটা দিন দিন বিস্তৃতই হচ্ছে। নার্সিং প্রশিক্ষণ বা শিক্ষার ক্ষেত্রে ভবিষ্যতে মানে কি ধরনের আর পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, নার্সিং এখানে তো পরিবর্তন আসতে পারে। এখন যেটা আমাদের এআই বেরিয়ে গেছে, আর এআই আসার ফলে কিন্তু আমাদের সব দিকেই অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এআই আমাদের অনেক কাজটাকে ইজি করে দিচ্ছে। তো সেইগুলো আমাদের, যেমন আমাদের আমরা যদি বলি নার্সিং কারিকুলামে এখন অনেক নতুন নতুন জিনিসগুলো ঢুকে যাচ্ছে। তো সেদিকে বলতে গেলে আমি বলবো যে এখন ভবিষ্যতে যারা যেটা করছে ওরা,
তো সেদিক দিয়ে নার্সিং এর তো সুবিধাগুলো অনেক কিছু চেঞ্জ হবে। ওরা কেউ কেউ ফরেনসিক নার্সিং এসে যাচ্ছে, ওইসব দিকেও কাজ করতে পারছে। আবার আপনার নতুন জিনিসগুলো দিয়ে ওরা ডিজিটাল নার্সিং এর, যেমন কেউ ঘরে বসে আপনি এখান থেকে মনিটরিং করতে পারছেন, করে কাজ করতে পারছেন। পড়াশোনার দিকে আপনি যদি বললাম, আমি যদি এডুকেশনের দিয়ে কেউ করতে চায়, আপনি কোচিং দিতে পারছেন। এরকম ভাবেও মানে অনেক সুবিধাগুলো আছে আর কি। তাহলে কি মানে ফিউচার স্কোপ সম্পর্কে তাহলে আপনি কি বলবেন? মানে এই ফিউচার স্কোপ অনেক আছে, আমি বলবো নার্সিং এর স্কোপ অনেক আছে। এমন নয় যে আপনি যদি বলে যে নার্সিং পাস করার পরে সে কিছু না কিছু করতেই পারবে, আর্ন করতে পারবে। সে নিজেকে যদি ভাবে যে আমি কিছু একটা করতে চাই, কারণ আমাদের তো প্রফেশন ডেফিনেটলি মানে আমি কিছু কিন্তু আর্ন করতে চাই, আর্ন করতে চাই। তো আর্ন করতে চাইলে আমরা যদি ভাবি যে আমি এখানে না, আমি বিদেশ যাব, অ্যাব্রডে গিয়ে করব, আমি ত্রিপুরার যদি এই বাসিন্দা হই বা ত্রিপুরা থেকেও পাশ করি, তাহলেও কিন্তু আমি বিদেশ গিয়ে কাজ করতে পারবো। হয়তো জানেন যে আমাদের রিসেন্টলি আমাদের স্টেট থেকে অনেকে জাপানে চাকরি করছে, জাপানে চাকরি করছে আমাদের এখানকার ছেলে মেয়েরা। তাহলে দেখুন যে যারা কোনোদিন ভাবেনি যে আমি ত্রিপুরা রাজ্যের বাইরে যাব, ওরা এখন ওখানে খুব ওয়েল স্যাটিসফাইড এবং বলছে আমরা খুব ভালো আছি। এবং ওখান থেকে ওদেরকে ওরা এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে যাওয়ারও স্কোপ আছে। তো আমাদের নার্সিং এর সুবিধাগুলো বলবো লিমিটেড না, যে আমি ত্রিপুরার বাইরে গেলে কোথাও কিছু পাবো না, সেরকম নয়। আমি তো অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে কাজ করতে পারবো, যদি আপনি কোনো মানে নার্সিং, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে আমাদের স্বীকৃত প্রাপ্ত আপনি কলেজ বা ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেন, তাহলে আপনি বিদেশে গিয়েও করতে পারবেন, আর ইন্ডিয়াতে করতে। আর যদি ওই রকম না হয়, তাহলে আবার শুধু আমরা এটা করা যাবে না। সেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন আর কি। আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে এই রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু করতে পারা যায়। যারা জাপান গেছে ওরা কিন্তু রেজিস্ট্রেশন কিছু করতে হয়নি, ওদেরকে একটা পরীক্ষা দিতে হয়েছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে, একটা কোর্স করতে হয়েছে, ওরা পরীক্ষা দিয়েছে, বাস ওদেরকে এখন ওরা জাপানে আছে। রিসেন্টলি জার্মান থেকে এসছে, যে ওরা আমাদের ছেলে মেয়েদেরকে জার্মান যাওয়ার সুবিধাগুলো। তো স্কোপ তো ডেফিনেটলি আছে ঘরে বসে। আর এছাড়া যদি কেউ বসে ভাবে আমি কোথাও যাব না, ঘরে বসে করব, তাহলে এখানকার লোক নিজের জায়গাতে থাকবো, থেকে করবো, সেক্ষেত্রেও সেটাও করতে পারে। এই প্রফেশনটা নিয়ে আমাদের কিছু ধারণা রয়েছে। যেমন আমরা মনে করি যে একজন নার্স মানে উনি ডক্টরের সহযোগী, বা একজন নার্সের কাজ শুধু ইনজেকশন দেওয়া, ওষুধ দেওয়া, এই ধরনের ধারণা আমাদের মধ্যে একটা রয়েই গেছে। তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যদি আমাদের নার্সিং প্রফেশনটা একটা ইন্ডিভিজুয়াল প্রফেশন, মানে নার্স একটা মানে হাসপাতালটা তো শুধু একটা নার্স দিয়েও চলে না, একজন ডাক্তার দিয়েও চলে না, আমরা টিম নিয়ে চলতে হয়। তো নার্স হচ্ছে, নার্সিং প্রফেশনটা একটা আলাদা প্রফেশন, ডক্টরের আলাদা প্রফেশন। আবার এখানে অন্য যারা স্টাফ আছে ওদের, ফার্মাসিস্ট বলেন বা প্যারামেডিক্স বলেন, ওদের হচ্ছে আলাদা প্রফেশন। তো নার্স মানে আমি ডক্টরের আন্ডারে আছি প্রফেশনটা নয়। কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের অথরিটি যারা আছেন ওরা আমাদের নার্সিং এ, যেমন নার্সিং সুপারিনটেন্ডেন্ট, চিফ নার্সিং অফিসার, ওরা সমস্ত দেখবে নার্সিং স্টাফরা কিভাবে কাজ করছে, কোথায় কাজ করবে দেখবে। এর উপরে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, উনি ওভারঅল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, নার্সিং সুপারিনটেন্ডেন্ট উপরে আছে। তো সেম ভাবে আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিস আছেন, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন আছেন। তো আমরা যদি ভাবেন যে আমরা ডক্টরের অধীনে মানে নিচে কাজ করছি, সেটা হচ্ছে অন্যরকম চিন্তা ভাবনা। নার্সিং প্রফেশন যখন নার্সিং যখন কাজ করবে, ওরা ওদের এথিক্স মেনে কাজ করবে, ওদের ডিউটিস রেসপন্সিবিলিটিস করবে, এটা নয় অধীন বলে কিছু আর নেই। সেই আসল কথা কি, মানে প্রত্যেকটা ডক্টরের প্রফেশন ডক্টরের মতো করে, নার্সের প্রফেশন শুধু কেন নার্সের ক্ষেত্রে আমি বলবো অধীন, কারোর না কারোর অধীনে তো আমাদের সবাইকে কাজ করতে হয়। যে কোনো কাজই আমরা যোগ দিই না কেন, আমাদের সুপিরিয়র অথরিটি আছে। ঠিক, একদম। আরেকটা ধারণা আছে আমাদের মধ্যে যে নার্সিং পেশাটা শুধু মেয়েদের জন্যই, কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমরা দেখছি অনেক ছেলেরা এই পেশায় যোগ দিচ্ছেন। তো এই সম্পর্কে কি বলবেন? এটা আমি যদি আমাদের ত্রিপুরার যে দেখি, এখন আমাদের ত্রিপুরার যে মেল নার্সরা অনেক আছে, এবং নর্থ ইস্টের মধ্যে আমাদের রাজ্যে প্রথম
যে মেল নার্সিং শুরু হয়েছিল। তো যখন মেল নার্সিং শুরু হয়েছিল সেটা অনেক আগেই, তখন শুরুতে কিছুটা প্রবলেম ছিল, কিন্তু এখন কিন্তু নেই, এখন ওয়েল অ্যাকসেপ্টেড। এখন দেখা যাচ্ছে এখন আমাদের রাজ্য এমন হয়ে গেছে যে হোম নার্সিং বলে কথাটা, হোম নার্সিং, কারণ অনেক বয়স্ক বলুন বা বাচ্চা বলুন ওদের এখন আমরা হোম নার্সিং পেয়ে যাচ্ছি, প্রফেশনাল যারা ওরা করছে। তো সেখানে কিন্তু আবার ছেলেদের সংখ্যাটা কিন্তু বেশি মেয়েদের থেকে, কারণ অনেক সময় রাত্রিবেলা যখন একটা কোনো বাড়িতে আছে একটা ছেলে যদি থাকে, সে গিয়ে বাইরে যেতে পারছে, একটা মেয়ে হয়তো বা ধরে নেন এখন একটা কোনো একটা ফেস্টিভ্যাল বলুন বা একটা মেয়ে থেকে ছেলেটা খুব ইজিলি, তো এবং ওরা ওয়েল অ্যাকসেপ্টেড আছে। সে তো আমরা এখন আর যেহেতু আমরা বলি মেন এন্ড ওমেন্স আর ইকুয়াল রাইটস, ঠিক, তাহলে কেন আমরা মেয়েদেরকে আমরা সেই রাইটটা দেব না? ওরা ভালোই কেয়ার দিতে পারছে পেশেন্টদেরকে। হ্যাঁ, এইটাই আমি আপনাকে জিজ্ঞেস করবো ভাবছি যে সাধারণত আমরা ধারণা করি যে মেয়েরা মমতাময়ী, মেয়েদের কাছ থেকেই সেবাটা বেশি ভালো পাবো আমরা, কিন্তু মানে সেই ক্ষেত্রে যদি বলা যায় যে মানে ছেলেদের পারফরমেন্স কিরকম? হ্যাঁ, ছেলেদের পারফরমেন্স খুব ভালো। আমি কেন বলছি, মানে আমাদের সেই ছেলেরাও কিন্তু যখন বাইরে অনেকেই চাকরি করছেন, ওয়েস্ট বেঙ্গলে বলুন, আপনি চেন্নাই বলুন, পুনে বলুন, উড়িষ্যাতে বলুন, আমার বেসিক্যালি অনেক স্টুডেন্টরা আছে, ওরাও মাস্টার ডিগ্রি করেছে, পিএইচডিও করেছে এমন, এবং ওরা বেশ বলে আমাদের ত্রিপুরার যে নার্সরা, যারা মেইন নার্সরা বাইরে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর আছে, আপনি যে কোনো মানে প্রাইভেট হসপিটালে তো প্রচুর আছে, রিসেন্টলি গভর্নমেন্টও ওয়েস্ট বেঙ্গলে আমাদের ছেলেরা কাজ করছে, এবং ওদের পারফরমেন্স খুব ভালোই হচ্ছে। আচ্ছা, পারফরমেন্স ভালো, এবং ওরাও কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যে ওদের কেয়ারিং অ্যাটিটিউড হবে, ওরা যথেষ্ট কেয়ারিং অ্যাটিটিউড। অ্যাকচুয়ালি হয়তো যখন ওরা প্রফেশনটাতে এসে দেখছে যে মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটা, সেটা ওরা পাচ্ছে না, একটা পেশেন্টকে কেয়ার দেওয়ার পরে ভালো হয়ে বাড়ি যাচ্ছে, ওদের মেন্টালিটিটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই আমার মনে হয় এই ওদের মধ্যে মানে এই পেশায় আসার পর আমার মনে হয় যে হয়তো ছেলেদের ক্যারেক্টারটাই বদলে যাচ্ছে। ঠিক, ছেলেরা অ্যাকসেপ্টেড হচ্ছে, কিন্তু পুরোপুরি হয়তো আমরা এখনো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। তো এই কাজে আসার পর ছেলেদেরকে বিশেষ কোনো চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে? যেটা বললাম, প্রথম যখন এসেছিল তখন ধরুন বিশেষ করে আমাদের যদি আমরা বলি গাইনি ডিপার্টমেন্ট যেটা, ওটাতে আমাদের প্রথম যখন ছেলেদের কোর্সটা শুরু হয়েছিল তখন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে পারমিশন নিয়ে মানে ওই জিনিসটার পরিবর্তে ওদেরকে ওটি অপারেশন থিয়েটারের ব্যাপারে ওদের করা হয়েছিল, যেহেতু ছেলেরা অপারেশন থিয়েটারে থাকলে একটু ভালো হবে, আমাদের পাবলিক কিভাবে অ্যাকসেপ্ট করবে, লেবার বিশেষ করে ডেলিভারিটাকে বিশেষ করে, বাকিটা তো ঠিক আছে অ্যাকসেপ্ট। হ্যাঁ, তো তারপরে দেখা গেল আস্তে আস্তে যখন আমাদের পাশ করে ছেলেদের বিভিন্ন পেরিফেরিতে যখন পোস্টিং হতে লাগলো, তখন সেখানে দেখা গেল অনেক সময় এরকম হয় না, নাইটে ডেলিভারির মাদাররা আসলো, তখন ওরা যদি কোনো কিছু সেরকম করা না থাকে, ওদের প্রবলেম ওরা ফেস করতে পারছে, তখন কিন্তু এরপর থেকে আবার ওদেরকে সেই বিষয়টাকে ওদেরকে স্পেশাল ভাবে ট্রেনিং করে ওদেরকে দেওয়া আছে। তারপর তো দেখা গেছে এখন সবাই অ্যাকসেপ্ট করছে, যেমন ভাবে ডক্টর যদি দিতে পারে, মেল ডক্টর যদি আমাকে করতে পারে, হোয়াই নট ফিমেল, মানে মেল নার্স, একটা মেল ডক্টর যেরকম আমি মেল নার্সকেও আমি সেরকম ভাবে যদি আমরা সেই চোখে দেখি, তো এই জিনিসটা নিয়ে এখন আর হাসপাতালে সেই রকম সমস্যা হচ্ছে না। এখন তো সবাই একটা হসপিটাল পুরো রান করছে একজন মেল নার্স, এমনও আছে অনেক জায়গাতে। এটা সত্যি আমাদের কাছে একটা আশার বাণী। তো একজন আদর্শ নার্সের ক্ষেত্রে শুধু কি পুঁথিগত বিদ্যাই যথেষ্ট, নাকি জীবনবোধ থাকাটাও প্রয়োজন? হ্যাঁ, সত্যি এটা আমাদের এখন আমাদের অ্যানালাইসিস করা দরকার, কারণ অনেকেই হয়তো ভাবে যে আমি কোয়ালিফিকেশন নিয়ে পুঁথিগত বিদ্যা, কিন্তু পুঁথিগত বিদ্যার মধ্যে থাকলে হবে না। এই যেটা বলছেন জীবনবোধ, মূল্যবোধ, হিউম্যান ভ্যালুস, এই জিনিসটা কিন্তু আমাদের খুবই দরকার। কারণ আমি প্রথমেই বলেছি আমরা একজন মানুষের জীবন নিয়ে কাজ করছি, সেখানে আমার বোধ তো দিতেই হবে, যেমন সেখানে শুরু থেকে বাড়িতে যাওয়া অবধি আমার দেখতে হবে। তো সেখানে
আমার সম্পূর্ণভাবে কিন্তু আমার উপরে দায়িত্বটা এসে যায় যে ওকে ওনার সব দিকটা, যেমন আপনি প্রথমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছেন যে আমাদের হেলথটা হলো ফিজিক্যালি আমার ফিট থাকতে হবে, মেন্টালি ফিট থাকতে হবে, তারপরে আমার সোশ্যালি হতে হবে। এখন আমি যদি বলি সঙ্গে আমাদের ফাইন্যান্সিয়ালও দেখতে হবে, তো সেই জিনিসটাও কিন্তু আমার একটা রুগীকে কেয়ার করতে গেলে, যত্ন নিতে গেলে কিন্তু সেই বোধটা আমার থাকতে হবে যে সেই রুগীটার মধ্যে সেই জিনিসটা কেনার ক্ষমতাটা আছে কিনা। আমি বললাম ভালো ভালো খাবার খাবেন, ভালো ভালোভাবে, কিন্তু ভালো ভালো খাবার খাওয়ার জন্য ওনার কাছে আছে কিনা সেই যে বোধটা কিন্তু আমার জানতে হবে। এটাই তো আমাদের মূল্যবোধ না। ওনার কাছে উনি বললাম আমার, তাহলে ওনার ইনকাম কি, সে পারবে কিনা সেই জিনিসটা। আমি যদি একটা রুগীকে এখন বলি ভালো ভালো খাবার খাবেন, কিন্তু দেখা গেল তার সোর্স অফ ইনকাম নেই, তাহলে কিন্তু আমি রুগীটাকে আঘাত দিলাম মানসিকভাবে, তাই না? সে ভাববে আমার তো টাকাই নেই, সেটা ভাবলো না। তো এই যে বোধটা, মূল্যবোধটা, এটা কিন্তু আমরা যখন পড়ানো হয় তখন আমরা সব জিনিসগুলো, কম্পোনেন্ট গুলো একটা মানুষের যেগুলো দরকার সবগুলো মানে কথাই আমরা বলে দিই বা আমরা শেখানো হয়। সব জিনিস জানতে হবে, সব জিনিস জানার পরে আমি চিন্তা ভাবনা করব তাকে আমি কি ধরনের পরিষেবা দেব। তারপরে দেখুন রিক্রিয়েশন, যে বাড়িতে কারা কারা আছে, আসতে পারছে কিনা, অনেকেই আছে হয়তো বাড়ির লোকরা আসতে পারছে, তাহলে তাকে দেখুন তার মেন্টালি কতটুকু সে স্ট্রেসে আছে, তাহলে সেই সেই ফিলিংসটা, সেই মূল্যবোধটাও আমার জানতে হবে যে বাড়ির লোকটা আসছে না, তাকে সাপোর্টটা দিই, যে হয়তো ওরা ব্যস্ত, আসতে পারছে না, কোনো দরকার লাগলে আমরা আছি। এই যে কথাটা বলা, এটাতে কিন্তু একজন রুগীর অনেকটা সে ভালো শারীরিক ভাবে দেখবেন, মেন্টালি ওর হাসি ফুটবে, ভালো লাগবে। এবং সেটা দেখে আমি মনে করি যে আমাদের মধ্যে খুব খুশি হয় যখন একটা মানুষের মধ্যে হাসির মুখটা দেখতে পায়। আপনার এই কথার পরিপ্রেক্ষিতেই বলছি যে একজন নার্সের হাসি অনেক সময় কিন্তু একজন রোগীর কাছে ওষুধের থেকেও বেশি কাজ করে। হ্যাঁ, তো এই যে মানে ইমোশনাল হিলিং বা ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা, যে এটা সম্পর্কে কি বলবো? এটাই দেখুন, এখন অনেক সময় কি হয় যে আমরা যে কেউ জানে না আমি বলবো তা না, সবাই জানে, কিন্তু অনেক সময় ব্যস্ততার খাতিরে দেখা যাচ্ছে কি যেহেতু অনেক রোগী হয়ে গেল, আমি এখন আমাদের দেখা গেলো আমার স্টাফের শর্টেজ হতে পারে, সেক্ষেত্রে দেখা গেল কিন্তু আমরা রোগীর ওই যে ইমোশনাল হিলিং বা ইমোশনাল টাচ, এই ব্যাপারটা থেকে ধরেন আমরা একটু দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু সত্যি যদি আমরা যখন একজন রুগীকে পাশে গিয়ে ওকে যদি টাচ করে মানে বলি কেমন আছেন, সেটা কিন্তু অনেক, যেটা আপনি বললেন মেডিসিনের থেকেও অনেক বড় কাজ করে, বা ওর যে ব্যথা যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তো যেটা সেই জিনিসটাই বলবো, এখন হয়তো বিজ্ঞানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড হয়ে যাচ্ছি, যেটা আমরা হয়তো সবার সঙ্গে যদি রুগীকে বলি সকালবেলা গিয়ে কেমন আছেন, সবাই ভালো আছেন কিনা, তাহলে দেখা যায় যে সব রুগীরাই কিন্তু পরের দিন অপেক্ষা করে থাকবে যে সেই সিস্টার এসে কখন বলবে, জিজ্ঞেস করবে কেমন আছে কিনা। তো তাহলে সেটা তো ইমোশনাল অনেকটা ওদের ঘুম, মানে ইমোশনালি অনেক ওরা হেলদি ফিলিংস হবে। হ্যাঁ, ওদের মধ্যে দুঃখ কষ্টটা অনেকটাই কমে যায়। সেই আমরা তো ভালোবাসার কাঙ্গাল, একটু ভালোবাসা পেলে মনে হয় আমাদের অনেক কিছু ঠিক হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে যদি আমরা বলি যে একজন নার্সকে কিন্তু অনেক সিচুয়েশন ফেস করতে হয়, এই মৃত্যু, এই যন্ত্রণা, এই আবার কোথাও আসার আলো। তো এই যে বিভিন্ন ধরনের ইমোশনাল সিচুয়েশন গুলো ফেস করার ক্ষেত্রে একজন নার্সকে কিভাবে মানে মানসিক প্রশিক্ষণ দেওয়া হয়? আমরা যখন মানে নার্সকে প্রশিক্ষণের কথা বলতে গেলে, ওরা যখন আসে তখন থেকে হসপিটালে যাওয়া হয়, ওদের বেসিক যে জিনিসগুলো শিখিয়ে দেওয়া হয়। তো হাসপাতালে ঢোকার প্রথম যখন একজন নার্স হাসপাতালে যায়, সে অনেক কিছুই অ্যাকসেপ্ট করতে পারে না, কিন্তু ধীরে ধীরে যখন হঠাৎ করে একটা ডেড বডি দেখলো বা একজন মারা যাচ্ছে সেই কন্ডিশনটা দেখলো, অনেকে অ্যাকসেপ্ট করতে একটু কষ্ট হয়, অনেকে আবার খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। অনেকের এমন হয়তো সে কোনোদিন হাসপাতালেও যায়নি, সেরকম ভাবে সেই অবস্থা থেকে ওরা যখন ধরুন ডিগ্রি কোর্স করে 4 বছর পরে বেরিয়ে যায়, তখন ওরা অনেকটা স্ট্রং হয়ে যায় যে এই সিচুয়েশনে আমি কি করে ট্যাকেল করব। যেটা প্রথমেই বললাম, আমরা স্টুডেন্টদেরকে শেখাই তোমরা সিম্পেথি দেখাবে, এমপ্যাথি দিতে হবে।
নট মানে এমপ্যাথি, মানে তুমি ভাববে যে আজকে যদি আমি এখানে আমার জায়গা হতো তাহলে আমি কি করতাম, কিন্তু এমন না যে এখন একটা পেশেন্ট মারা গেল আমিও গিয়ে এখানে চিৎকার করে কান্না শুরু করব। সেটা আবার আমাকে কন্ট্রোল করতে হবে, যে কারণ আমাদের তো বডি যে সিস্টেমটা আছে, সিস্টেমটা যখন কাজ করে না তখনই তো আমরা তাকে মারা গেছে ডিসক্লেয়ার করি না, এটা আমাদের ফেজ অফ লাইফ হবেই। তো সেই জায়গাতে আমি যদি আমাকে স্ট্রং করে আমাকে সেই রুগীর বাড়ির মানুষকে সাপোর্ট করা, ঠিক আছে, তো সেটা একটা। আবার অনেক সময় ইমার্জেন্সি সিচুয়েশন এসে যায়, তখন কিন্তু আমাকে অনেক ঠান্ডা মাথায়, আমি যেটা বললাম হার্ট, হেড এন্ড হ্যান্ড কে খুব ভালোভাবে চালাতে হবে। না হলে অনেক সময় অনেক আমাকে বুদ্ধি দিয়ে, যেটা আমি পুঁথিগত বিদ্যা হলে হবে না, সেখানে আমার ম্যানেজমেন্টটা আমার ভালো করে জানতে হবে, যে ইমার্জেন্সি সিচুয়েশনে আমি কি করে ম্যানেজমেন্ট করবো, আমার কুইক ডিসিশন নিতে হবে, কোনটা আমার আগে কাজ করতে হবে, কোন কাজটা আমার একটু পরে করতে হবে। তো সেটা বুঝে আমার কাজ করতে হবে, তাহলে আমি ইমার্জেন্সি সিচুয়েশন বলুন বা একটা অ্যাক্সিডেন্টে অনেক পেশেন্ট এসছে আমি কি করে করতে পারি। সেই যেমন যেভাবে আমরা কোভিড এর সময় সবাই কাজ করেছিলাম, খুব সুন্দরভাবে কাজ করেছিলাম, ম্যানেজমেন্ট হয়েছে, সেটা তো আমাদের সবার একটা বিশাল এক্সপিরিয়েন্স। তো এরকম ভাবে কিন্তু আমাদের মেন্টালি, আমি বললাম যেটা ওরা কোর্স করতে করতে অনেকটা মেন্টালি স্ট্রং হয়ে যায়, যে ওরা সবগুলো সিচুয়েশনকে ফেস করতে পারে, সেরকম এক্সপার্ট হয়ে যায়। এইরকম একটা পেশায় আসার ক্ষেত্রে এখনো কিন্তু অনেক তরুণ তরুণী বা অনেক অভিভাবকেরা একটু দ্বিধাবিভক্ত থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এখন আমি বলবো যে সমস্ত তরুণ তরুণীরা বা অভিভাবকরা এখনো সেই দ্বন্দ্বে ভুগতে পারছেন যে নার্সিং প্রফেশনটা আসলে কি, মেডিকেল প্রফেশনের নিচে আছে বা কি কিছু নেই, ওদের মনে হয় সেক্ষেত্রে আরো বেশি করে মিডিয়া, যে বিভিন্ন জায়গাতে, শুধু আমাদের ত্রিপুরার জন্য বাইরের জিনিসটা তো কি কি নার্সিং এর স্কোপ গুলো আছে সেগুলো নিয়ে যদি ওরা জানে, তাহলে তো সেটা মানে সেই দ্বিধাটা থাকছেই না। আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নার্সিং পাশ করে কেউ আজকাল আর কোথাও বসেনি। হ্যাঁ, এখন আমাদের এখানেও এমন হচ্ছে যে আপনি দেখতে পাবেন যে ডক্টরদের চেম্বারে একজন নার্স আগে থাকে, সে প্রথমে প্রিলিমিনারি জিনিস কাজগুলো করে নেয়, যেমন ওয়েটটা মেজার করলো, ব্লাড প্রেশার চেক করলো, ব্লাড সুগারটা চেক করে নিল, করে তারপর যাচ্ছে। তো আপনি বিভিন্ন ল্যাবে দেখতে পাচ্ছেন যে নার্সিং পার্সনরা কাজ করছে, ওরা ওখান থেকে ব্লাড রিপোর্টটা দেখছে কোনটা নর্মাল আছে, কোনটাকে এক্ষুনি আমার ইনফর্ম করতে হবে, সেই বাড়ির লোকদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছে যে আপনার এক্ষুনি ইমিডিয়েটলি ডক্টর কাছে যাওয়া উচিত। তো আমি বলবো দ্বিধার কিছু নেই, কারণ এটা আমি বললাম একটা ইন্ডিভিজুয়াল এবং আমি বলবো প্রেস্টিজিয়াস প্রফেশন। ঠিক, প্রেস্টিজিয়াস একজন নার্সের সামাজিক দিক দিয়ে কিন্তু আপনি দেখেন একটা সমাজে একজন নার্স থাকলে অনেক কিছু করতে পারে। সেই এরিয়াটা কিন্তু মানে ইমার্জেন্সি, ধরুন আপনি রাত্রিবেলা কিছু হয়েছে, ওই বাড়িতে তো একজন নার্সিং পার্সন, ওকে ডাকলে কিন্তু ইমার্জেন্সি যেতে পারে। তাহলে সমাজে তো আমাদের অ্যাকসেপ্টেন্সটা অনেকটা বেশি হওয়ারই কথা, সেখানে আমার দ্বিধার দরকার নেই যে আমার ছেলে মেয়েকে আমি, না এটা কোনো হেয় প্রফেশন, নট লাইক দিস। আমি বললাম এখানে আপনি ডিপ্লোমা থেকে আপ টু পিএইচডি পোস্ট ডক্টরেটও আমাদের মানে করার সুবিধাও আছে। তো সেখানে তো আমি বলবো যে এই প্রফেশনটাতে প্রাউড প্রফেশন, আমি নিজে এই প্রফেশনে বিলংস। হ্যাঁ, তো আর আপনি এভরিওয়্যারই আপনার এক্সপ্যান্ড হচ্ছে। এডুকেশনও আমাদের রাজ্যেই এখন অনেক নার্সিং ইনস্টিটিউট আছে, গভর্নমেন্ট সেক্টর বলো প্রাইভেটে বলো, আমাদের গভর্নমেন্টের কলেজ হয়ে গেছে, এখানে বিএসসি হচ্ছে, আগামীতে এমএসসি হবে, সেই মানে এক্সটেন্ড হচ্ছে। তো ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো নার্সিং স্কুল কলেজ খুলে গেছে, আমাদের নার্সিং কাউন্সিলের আন্ডারে আছে। তাহলে তো মানে নিশ্চয়ই অনেক সুবিধা আছে বলে এগুলো ইনস্টিটিউট গুলিও বাড়ছে। এই যে এই পেশার এত স্কোপ রয়েছে, এত মর্যাদা রয়েছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের মানসিকতা পরিবর্তনের ক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কি ধরনের ভূমিকা নিতে পারে? হ্যাঁ, আমার মনে হয় আমাদের যে পজিটিভ দিকগুলোকে বিশেষ করে বেশি করে প্রচার করাটাই দরকার, যে একজন যে ছোট ছোট কাহিনী দিয়ে যদি হয়, যে আমাদের রাজ্যে আমি যেটা বললাম আমাদের এখানকার ওরা জাপানে কাজ করছে, হ্যাঁ, এখন আগামীতে জার্মানি যাবে বা অন্য জায়গাতে যাবে, এবং ওরা ওখানে খুব ভালো আছে। অনেকে হয়তো জানতে পারে না যে ওরা কেমন আছে, ওরা কিন্তু খুব ভালোভাবেই আছে, ওরা স্যাটিসফাইড ওখানে যেটা করছে, ওদের অনেক সুবিধা দেওয়া হচ্ছে এবং ওয়ার্কিং এনভায়রনমেন্ট ওদের খুব ভালো হচ্ছে, এবং ডেইলি ওদের কি করে
কতটুকু কাজ করছে, পারফরমেন্স অ্যাপ্রিজিয়াল করে ওদের স্যালারি বাড়ার ব্যাপারগুলো আছে। তো এই জিনিসগুলো যে পজিটিভ দিকগুলো আছে সেগুলোকে বেশি করে যদি আমরা মিডিয়া থেকে বলুন বা অন্য যেগুলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বা যে কোনো সেগুলোর মাধ্যমে যদি আমরা বেশি করে প্রচার করি, তাহলে যে ভ্রান্ত ধারণাগুলি সেগুলি পরিবর্তন হবে। আর একটা হচ্ছে নেগেটিভ দিকটাকে একটু মানে অনেক সময় দেখা যায় না যে নার্সের দোষী, শুধুমাত্র একজন নার্সের দোষেই যে হচ্ছে, সবাই ভাবে কি নার্সের মধ্যে সেরকম, সেই নেগেটিভটাকে না করে পজিটিভ গুলোর মধ্যে মধ্যে যদি একটু বেশি করে হাইলাইট করা যায়, যদি মানে তাহলে নিশ্চয়ই সবাই এই প্রফেশনটা যেটা সেটা ওভারকাম করতে পারবে আর কি। আমরা কিন্তু মানে আলোচনার একেবারেই শেষ প্রান্তে, তো যেতে যেতে আপনার কাছে শেষ প্রশ্নে যাব যে যারা এই প্রফেশনে আসতে চাইছেন সেই সকল তরুণ তরুণী বা তাদের অভিভাবক, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন? আমি যারা মানে এই তরুণ তরুণীরা আছে এই বয়সে, নার্সিং পড়ার বয়সে, যারা ধরেন আগামীতে 12 পরীক্ষা দেবে, ওরাই তো মানে আফটার 12 আমাদের আসতে হয় যে কোনো কোর্সে নার্সিং এর। তো ওদের বা ওদের অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে নার্সিং আমরা সবাই জানি একটা নোবেল প্রফেশন। তো নোবেল প্রফেশন শুধু নয়, এটা আমি বলবো অনেক অপরচুনিস্টিক প্রফেশন। এখানে অনেক অপরচুনিটি আছে। কেউ যদি ভাবে আমি নার্স এন্টারপ্রেনারও আছে, মানে সে নিজে যদি কিছু করতে চায় নার্সিং প্রফেশন নিয়ে, আমি এডুকেশন ইনস্টিটিউট করবো, তাহলে সেটাও করতে পারে। আমি কারোর আন্ডারে করব না, আমি নিজে একটা বিজনেস প্রতিষ্ঠান করব, সেটাও করতে পারবে। কেউ যদি ভাবে আমি এখন আমি স্পেস নার্সিং হব, রোবোটিক নার্সিং, মানে ওই রকম যদি কেউ ভাবে স্পেশালাইজড কোর্সগুলো নিয়ে করতে চায়, সেখানেও যেতে পারে। হ্যাঁ, মানে টপ লেভেলও হতে পারে। সে যদি নিজে ইন্ডিভিজুয়াল কিছু করতে, সেটা সে যদি ভাবে অন্য কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে যাবে, ইউপিএসসি বলুন, টিসিএস বলো, আইএসএ বলো, সেখানেও কিন্তু আমাদের সে জয়েন করতে পারে। কারণ আমি গ্রাজুয়েশন করার পরে তো আমি যে কোনো দিকে পরীক্ষা দিতে পারি। এবং আজকালকের দিনে আমরা দেখতে পাচ্ছি আপনি জয়েন্টের মাধ্যমে পরীক্ষা দিয়ে দিয়ে নার্সিং স্টুডেন্ট আছে, এবং অনেক ট্যালেন্টেড স্টুডেন্টরাই আসছে যারা নাকি ফিউচারে অনেক বড় জায়গাতে যাবে। তো আমি বলবো যে যারা নিউ জেনারেশন আছে, ওরা নার্সিং প্রফেশনটাকে যে না এটা একটা কোনো কিছু পাইনি নার্সিং এসে ভর্তি করলাম হবে যাব, সেরকম চিন্তা ভাবনা না করে যে না আমি নার্সিং প্রফেশনটা ভালো লাগে, সেই হিসাবে যাতে ওরা অ্যাকসেপ্ট করতে পারে। অনেক সুবিধা আছে আমাদের, না শুধু আমাদের স্টেটে নয়, স্টেটের বাইরে আছে, আমাদের কান্ট্রির বাইরেও আছে সুবিধা। কাজে তাহলে অভিভাবকরাও যাতে সেরকম চিন্তা ভাবনা না করে কোনো মানে দ্বন্দ্বের মধ্যে না, নির্দ্বিধায় নার্সিং প্রফেশন দিতে পারে, সেটা ওয়েল অ্যাকসেপ্টেড। এখন আমাদের সমাজে সেরকমটা অনেকটাই আমরা ওভারকাম করেছি, এখন ওয়েল অ্যাকসেপ্টেড। সত্যি কথা কি, মানে একজন নার্সিংটা শুধুমাত্র একটা পেশা নয়, একজন নার্স তার স্পর্শ, তার হাসি, তার সান্ত্বনার শব্দের মধ্য দিয়ে একজন রোগীর জীবনের আলো জ্বালিয়ে রাখেন। তার সহানুভূতি, তার সাহস, তার অভিজ্ঞতা নিয়ে তিনি সবসময় একজন রোগীর পাশে দাঁড়িয়ে থাকেন। কাজেই পৃথিবী যতই বদলাক, এই সেবার আলো কিন্তু চিরন্তন থাকবে। আর অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আমাদের আলোচনায় আপনি অংশগ্রহণ করেছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্বে কোনো নতুন ব্যক্তিত্বের সাথে আবারও নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনারাও আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।